আপনি কি জানেন ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর জেলার অবস্থান ইলিশ উৎপাদনে শীর্ষে থাকা 5টি জেলার মধ্যেও নেই। আপনি শুনলে অবাক হবেন যে ইলিশ উৎপাদনে চাঁদপুর জেলা 6ষ্ঠ অবস্থানে রয়েছে। তবুও কেন চাঁদপুর জেলাকে ইলিশের বাড়ি বলা হয়? এটা কি কেবলই একটা মিথ্যা হাইপ নাকি কোনো ভিন্ন কারণে চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা? চাঁদপুরের ইলিশ কেন এত বিখ্যাত? ইলিশ সংরক্ষণে চাঁদপুরের স্থানীয় প্রশাসন কি ভূমিকা পালন করে এবং কোন কোন প্রতিষ্ঠান চাঁদপুরের ইলিশ রক্ষণাবেক্ষণে কাজ করে থাকে? চাঁদপুরের পুকুরে আসলে ইলিশ মাছ চাষ করা কি সম্ভব? কি বলছে গবেষণা? চাঁদপুরের ইলিশ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। যেখানে পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া মিলে আঁকড়ে ধরেছে এক নদীমাতৃক জনপদ, সেখানেই জন্ম নেয় এক স্বর্ণময় গল্প। গল্প নয়, যেন স্বাদে গন্ধে জীবন্ত কবিতা। নাম তার চাঁদপুরের ইলিশ। জেলের জালে ধরা পড়া প্রতিটি ইলিশ যেন নদীর বুক থেকে উঠে আসা এক টুকরো সোনালি স্মৃতি। শুধু মাছ নয়, এ এক সংস্কৃতি, এক আত্মা, এক স্বাদ যা মনে গেঁথে থাকে চিরকাল। আর চাঁদপুর, সে তো ইলিশের রাজধানী, গর্ব, আবেগ আর আত্মার ঠিকানা। ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরের সেই ইলিশ সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটি ধারণা দিতে আমরা আমাদের আজকের ভিডিওটিকে কয়েকটি চ্যাপ্টারে ভাগ করেছি। প্রথমত, বাংলাদেশে ইলিশের উৎপাদন কেমন এবং কোন কোন জেলায় ইলিশ বেশি পাওয়া যায়। দ্বিতীয়ত, চাঁদপুরকে কেন ইলিশের বাড়ি বলা হয়। তৃতীয়ত, চাঁদপুরে ইলিশের বাজার পরিস্থিতি ও চাঁদপুরের ইলিশ সুস্বাদু হওয়ার কারণ। চতুর্থত, ইলিশের রক্ষণাবেক্ষণে চাঁদপুরের স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে থাকে। এবং সর্বশেষ আমরা জানব চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইলিশ রক্ষণাবেক্ষণে কিভাবে ভূমিকা পালন করে এবং পুকুরে ইলিশ চাষ নিয়ে তাদের গবেষণার ফলাফল কি ছিল। চলুন প্রথমে জেনে নেই বাংলাদেশে ইলিশের উৎপাদন কেমন এবং কোন কোন জেলাতে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদন হয়। উইকিপিডিয়ার তথ্যানুযায়ী বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বাংলাদেশ ছাড়াও আরও 10টি দেশে পাওয়া যায়। দেশগুলো হলো ভারত, মায়ানমার, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। তবে বিশ্বের শীর্ষ ইলিশ উৎপাদনকারী দেশ বাংলাদেশ, তারপরে মিয়ানমার এবং তারপর ভারত। 2023 সালের হিসাব অনুযায়ী বিশ্বের মোট ইলিশ সরবরাহের 97% বাংলাদেশে উৎপাদিত হয়। বাংলাদেশের মোট মাছ উৎপাদনের প্রায় 12% এবং জিডিপির প্রায় 1.15% অবদান এই মাছের। 2017 সালের 6ই আগস্ট শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগ ইলিশকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের প্রায় 4,50,000 মানুষ তাদের জীবিকার একটি বড় অংশ হিসেবে সরাসরি মাছ ধরার সাথে জড়িত। প্রায় 4 থেকে 50 লক্ষ মানুষ পরোক্ষভাবে এই ব্যবসার সাথে জড়িত। সাম্প্রতিক কোনো পূর্ণাঙ্গ তালিকা না পাওয়া গেলেও বিবিসি বাংলার তথ্যানুযায়ী 2018-19 অর্থ বছরে বাংলাদেশের বিভিন্ন নদী ও সাগর থেকে প্রায় 5 লাখ মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়। ইলিশ উৎপাদনের হিসেবে বরিশাল বিভাগের ভোলা জেলার স্থান শীর্ষে। 2017-18 অর্থ বছরে এই জেলায় মোট ইলিশ আহরণ করা হয় 1,70,000 মেট্রিক টনের মতো। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরগুনা। 2017-18 অর্থ বছরে এই জেলা থেকে আহরিত ইলিশের মোট পরিমাণ ছিল প্রায় 1 লাখ মেট্রিক টন। বরগুনার প্রধান 3টি নদী বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদী থেকে আহরণ করা হয় 4,900 মেট্রিক টন ইলিশ মাছ এবং সাগর থেকে 91,000 মেট্রিক টন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা। অন্যদিকে একই অর্থ বছরে চাঁদপুর থেকে ইলিশ ধরা হয়েছে প্রায় 34,000 মেট্রিক টন। ইলিশ আহরণের হিসাবে এই জেলার অবস্থান 6ষ্ঠ স্থানে এবং এই চাঁদপুরই ইলিশের বাড়ি বলে পরিচিত। তাহলে 6ষ্ঠ অবস্থানে থাকা এই চাঁদপুর জেলাকে কেন ইলিশের বাড়ি বলা হয় তা আমরা জানবো ভিডিওর পরবর্তী অংশতে। আসলে ইলিশ কম আহরিত হয় নাকি বেশি আহরিত হয় এর ভিত্তিতে চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয় না। এর পেছনে রয়েছে ভিন্ন কারণ। বিবিসি বাংলার এক রিপোর্টে চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকির মন্তব্য থেকে এর উত্তর খুব সহজেই পাওয়া যায়। মূলত বরগুনা জেলা উপকূলের খুব কাছাকাছি জেলা হওয়ায় সেখানকার জালে মাছ ধরা পড়ে বেশি। তবে প্রজননের সময় মা ইলিশগুলো চাঁদপুরের আশেপাশের নদীতেই আসে। ইলিশ বিচরণ করে লোনা পানিতে, কিন্তু ডিম পাড়ার সময় তারা মিঠা পানির মোহনায় আসে। চাঁদপুরের পদ্মা নদীতে প্রচুর পরিমাণে প্ল্যাংটন আছে, যেটা মা ইলিশের প্রধান খাবার। এই প্ল্যাংটন আর অন্য কোনো জেলায় নেই। পানির মান আর খাবার থাকায় মা ইলিশ এখানে ডিম ছাড়তে আসে, তার মানে এটা তাদের বাড়ি।
সেই যুক্তি থেকেই চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। তাছাড়া মা ইলিশের ডিম ছাড়ার সময় ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় চাঁদপুরে ইলিশের আহরণ কম হয়। অন্যদিকে ডিম ছাড়ার মৌসুম শেষে যখন আবার ইলিশ ধরা শুরু হয়, ততদিনে এই ইলিশগুলো উপকূলীয় জেলাগুলোর দিকে চলে যাওয়ায় সেখানে স্বাভাবিকভাবে তখন ইলিশ বেশি ধরা পড়ে। এই বিষয়টিকে মাথায় রেখে 2015 সালে চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল ইলিশের ব্র্যান্ডিং কার্যক্রম শুরু করেন। চাঁদপুর জেলাকে ইলিশের বাড়ি চাঁদপুর নামে ব্র্যান্ডিং করেন তিনি। এর 2 বছর পর অর্থাৎ 2017 সালে সরকারের পক্ষ থেকেও পরে এই দাবিকে স্বীকৃতি দেওয়া হয়। এবার আমরা জানবো চাঁদপুরের ইলিশের বাজার পরিস্থিতি কেমন এবং কেন চাঁদপুরের ইলিশের স্বাদ অন্য এলাকার চেয়ে আলাদা। বিবিসি বাংলার তথ্যানুযায়ী চাঁদপুরে ইলিশ আহরণ তুলনামূলক কম হলেও ইলিশের সবচেয়ে বড় বাজার এই জেলাতেই। দেশের 30% ইলিশ চাঁদপুর থেকেই আহরণ করা হয়। তাছাড়া ভোলা, বরিশাল, নোয়াখালী সহ অন্যান্য কয়েকটি জেলায় আহরণ করা সব ইলিশ আগে আনা হয় চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে। এখান থেকেই সারা দেশে মাছ সরবরাহ করা হয়। দেশের মোট উৎপাদিত ইলিশের প্রায় অর্ধেক এই বাজারগুলো থেকেই সরবরাহ করা হয়। আপনারা জানলে অবাক হবেন যে প্রথমআলো.com এবং unb.com.bd এর তথ্যানুযায়ী চাঁদপুরের বড় স্টেশন ইলিশ মাছঘাট বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ইলিশ মাছের আড়ত। অর্থাৎ বলা যায় এটি বিশ্বের সবচেয়ে বড় পাইকারি ইলিশ মাছের আড়ত। সেই বৃহৎ পাইকারি ইলিশ মাছের আড়ত দেখতে আমরা চলে গিয়েছিলাম চাঁদপুরের বড় স্টেশন ইলিশ মাছঘাটে। এই আড়তে দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ আসলেও চাঁদপুরের ইলিশের স্বাদ বেশ আলাদা। চাঁদপুরের ইলিশের খ্যাতি ও অসাধারণ স্বাদের পেছনে রয়েছে এর অনন্য ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্যপূর্ণ জলধারা। মেঘনা, পদ্মা ও ডাকাতিয়া এই 3 বৃহৎ নদীর মিলনস্থলে অবস্থিত চাঁদপুরের পানির লবণাক্ততা, খনিজ উপাদান ও ঘনত্বের ভারসাম্য ইলিশের বৃদ্ধির জন্য এক আদর্শ পরিবেশ তৈরি করে। সমুদ্র থেকে ডিম ছাড়ার জন্য নদীতে আগত ইলিশের একটি প্রধান মাইগ্রেশন রুট হয় এখানে ইলিশেরা দীর্ঘ সময় অবস্থান করে এবং প্রাকৃতিক খাদ্যে পুষ্ট হয়। ফলে তাদের মাংস হয় তুলনাহীনভাবে নরম, তেল সমৃদ্ধ ও সুস্বাদু। পাশাপাশি এই অঞ্চলের নদীগুলোর প্রবল স্রোত মাছকে করে তোলে শক্তিশালী ও প্রাণবন্ত, যার প্রভাবে ইলিশের মাংসে গঠিত হয় অনন্য টেক্সচার, যা মুখে দিলেই গলে যায় এমন এক অতুলনীয় স্বাদের অনুভূতি সৃষ্টি করে। চলুন জেনে নেই ইলিশ রক্ষণাবেক্ষণে চাঁদপুরের স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী চাঁদপুরে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমূহ সমন্বিতভাবে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকেন। প্রতি বছর আশ্বিন মাসে 22 দিনের জন্য ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যা মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম নামে পরিচিত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল, ট্রলার ও মাছ জব্দ করা হয় এবং জেলেদের মাঝে সরকারের পক্ষ থেকে ভিজিএফ সহায়তা অর্থাৎ চাল প্রদান করে সহায়তা প্রদান করা হয়। জাটকা সংরক্ষণের অংশ হিসেবে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হয়, যেখানে বোট র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এসব কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী মিলে একটি টাস্ক ফোর্স গঠন করে সমন্বিতভাবে কাজ করে। এছাড়া ই-কমার্সে চাঁদপুরের ইলিশের পরিচিতি ও প্রতারণাবিহীন বিক্রয় নিশ্চিত করতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিবন্ধিত কিছু অনলাইন প্ল্যাটফর্ম চালু রয়েছে। অর্থাৎ অনলাইনে কেউ চাঁদপুরের ইলিশ বিক্রি করতে চাইলে তাকে স্থানীয় প্রশাসনের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। অনলাইনে চাঁদপুরের ইলিশ ক্রয় বিক্রয়ে প্রতারণার ব্যাপারে আমরা কথা বলি চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের একজন ব্যবসায়ীর সাথে। আমরা এখন একজন চাঁদপুর মৎস্য ব্যবসায়ীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যেটা দেখছি যে চাঁদপুরের অনলাইন থেকে মানুষ ইলিশ মাছ কিনে নানাভাবে প্রতারিত হয়। তো স্থানীয় প্রশাসন বা আপনাদের মৎস্য যে ব্যবসায়ী সংগঠন আছে, এখান থেকে আপনারা কি পরিকল্পনা নিচ্ছেন এই প্রতারণা থেকে বাঁচার জন্য? আমাদের চাঁদপুর মৎস্য বর্ণনের সমিতি, যে সমিতি থেকে আমাদের নীতিমালা হয়েছে যে যারা অনলাইনে বিক্রি করে তাদের অবশ্যই অনলাইনে ডকুমেন্টস থাকা লাগবে সমিতির অফিসে। তারপর এটা আমাদের জেলা প্রশাসন মহোদয় তার কাছেও একটা কপি থাকা লাগবে, তারপরে সে অনলাইনে সেল করতে পারে। আমাদের জেলা প্রশাসন আন্ডারে, আমরা সমিতির আন্ডারে 41 জন সদস্য সহ আমাদের একটা টিম আছে যারা অনলাইন সেল করে, কিন্তু এই ক্ষেত্রে 41,000 প্লাস হয়ে গেছে। আর যারা অনলাইনে মাছ নিতে চায় তাদের একটু বলে দেই যে আপনারা শুধু ভিডিও দেখে, আমাকে দেখে, ছবি দেখে বিশ্বাস করবেন। সরাসরি ভিডিও করে কথা বলবেন, ফেস সহ ভিডিও রাখবেন, তারপরে তার সাথে যোগাযোগ করবেন। যেই হোক, অগ্রিম টাকা দেওয়া লাগবে। এসে পরিবহনে আপনারা মাছ নেন বা বিভিন্ন পরিবহনে নেন, আমরা সব পরিবহনে ক্যাশ অন ডেলিভারি।
তো আমরা এতক্ষণ ভাইয়ের কথা থেকে যা বুঝতে পারলাম যে প্রতারণা থেকে বাঁচতে হলে চাঁদপুরের জেলা প্রশাসনের আন্ডারে 41টা পেজ ভেরিফিকেশন করা আছে এই ইলিশ মাছ বিক্রি করার জন্য। তাই আমাদেরকে প্রথমে ভিডিও কলে পেজ দেখতে হবে, দেন ওনার সাথে উনি ইলিশের মাছের সাথে ব্যবসা জড়িত আছে কিনা ভিডিও কলের মাধ্যমে আমরা সেটাও যাচাই করতে হবে। মূলত স্থানীয় প্রশাসনের এসব কার্যক্রমের উদ্দেশ্য হলো ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করে এই ঐতিহ্যবাহী সম্পদকে টিকিয়ে রাখা। এই উদ্যোগগুলো ইলিশের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করে এবং চাঁদপুরকে দেশের অন্যতম প্রধান ইলিশ সংরক্ষণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সর্বশেষ আমরা জানবো চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইলিশ রক্ষণাবেক্ষণে কি কি ভূমিকা পালন করে এবং পুকুরে ইলিশ চাষে তাদের গবেষণার ফলাফল কি। আমরা এখন চলে এসেছি চাঁদপুরের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র দেশের একমাত্র ইলিশ গবেষণা কেন্দ্র, যা 1986 সাল থেকে পদ্মা মেঘনা নদী বিধৌত অঞ্চলে ইলিশের প্রজাতি, প্রজনন, চলাচল, মজুত ও জীবনচক্র নিয়ে গবেষণা করে আসছে। চাঁদপুরের ইলিশ নিয়ে তথ্য জানতে আমরা এখন চলে এসেছি চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের ভিতরে। এখানকার 14 জন গবেষক ভ্রাম্যমাণ গবেষণা ভেসেল MV রূপালী ইলিশ ব্যবহার করে প্রায় 7000 বর্গ কিলোমিটার এলাকায় তথ্য সংগ্রহ করে থাকেন। গবেষণার ফলাফলে দেখা যায় 2019 সালে প্রজনন মৌসুমে 22 দিনের নিষেধাজ্ঞার সময় ইলিশের সফল প্রজননের হার ছিল 48.92%, যা 2001-2 সালের তুলনায় 97.8% বেশি। ওই বছর আনুমানিক 7,40,968 কেজি নিষিক্ত ডিম থেকে প্রায় 37,000 কোটি ইলিশ পোনা জাটকায় পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এখানে সব ধরনের মৎস্য নিয়ে গবেষণার পাশাপাশি ইলিশ নিয়ে বিশেষ গবেষণা হয়। এই গবেষণা ও তদনুযায়ী সরকারের বাস্তবায়িত পদক্ষেপ, যেমন জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম ঘোষণা ও মৌসুমী নিষেধাজ্ঞার ফলে দেশের ইলিশ উৎপাদন 2000 সালের 1 থেকে 1.5 লাখ টন থেকে বর্তমানে প্রায় 3 গুণ বেড়ে গেছে। জাতীয় মাছ ইলিশ রক্ষায় তথ্য নির্ভর কৌশল, দীর্ঘমেয়াদী গবেষণা ও বাস্তব ভিত্তিক ব্যবস্থাপনা প্রণয়নে এই কেন্দ্রের ভূমিকা একে দেশের ইলিশ গবেষণার অগ্রভাগে এনে দিয়েছে। অভিজ্ঞ বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণা কেন্দ্র ইলিশ রক্ষায় কেবল তথ্যভিত্তিক সিদ্ধান্তই দিচ্ছে না, বরং জাতীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে, যা একে দেশের ইলিশ গবেষণার কেন্দ্রবিন্দু হিসেবে বিশেষ মর্যাদা দিয়েছে। তবে এই গবেষণা কেন্দ্রকে ব্যর্থতার মুখোমুখিও হতে হয়েছে। চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটে পুকুরে ইলিশ চাষ নিয়ে দীর্ঘদিন ধরে নানা সময়ে একাধিক গবেষণা ও প্রকল্প নেওয়া হলেও শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। 1988 সালে শুরু হওয়া প্রথম উদ্যোগ থেকে শুরু করে 2010 ও 2012-13 সালের পরীক্ষামূলক গবেষণা এবং 2017 থেকে 22 সাল পর্যন্ত চলা 5 বছর মেয়াদী প্রকল্প, সবগুলোতেই ইলিশের স্বাভাবিক বৃদ্ধি, বেঁচে থাকা ও বংশ বিস্তার নিশ্চিত করা সম্ভব হয়নি। গবেষণায় দেখা গেছে পুকুরের পানিতে নদীর মতো গুণাগুণ না থাকায় এবং সঠিক খাবারের ঘাটতির কারণে ইলিশ পোনা শুরুতে কিছুটা বৃদ্ধি পেলেও পরবর্তীতে তাদের বৃদ্ধি কমে যায়। এসব গবেষণায় উল্লেখযোগ্য ব্যয় ও আয়োজন থাকলেও কাঙ্ক্ষিত সাফল্য না আসায় শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ইলিশ গবেষণার নামে চাঁদপুর নদী কেন্দ্রে অভ্যন্তরীণ উন্নয়ন কাজের আড়ালে 34 কোটি টাকা অপচয় ও দুর্নীতির অভিযোগ উঠেছে তৎকালীন স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, যা দেশের ইলিশ গবেষণাকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে বিজ্ঞানী ডক্টর আনিসুর রহমানের মতে পুকুরে ইলিশ চাষ বাণিজ্যিকভাবে সম্ভব নয়, শুধু শখের বশে সীমিত পরিসরে এটি করা যেতে পারে। আজকের এই পুরো ভিডিওতে আমরা ইলিশকে ঘিরে চাঁদপুরের যাবতীয় সকল কিছুকে তুলে ধরার চেষ্টা করেছি। তাছাড়া চাঁদপুরের ইলিশ সংক্রান্ত যাবতীয় কনফিউশনকেও ক্লিয়ার করার চেষ্টা করেছি। এখানে ইলিশ শুধু একটা মাছ না, এটি চাঁদপুরের গল্প, নদীর সুর, মানুষের ভালোবাসা। একটি মাছের সাথে জড়িয়ে থাকে শত মানুষের জীবন, হাজারো ঘরের রান্নাঘর আর একটি স্বাদের স্মৃতি, যা কখনো ভোলা যায় না। চাঁদপুরের ইলিশ মানে একটুখানি নদী, একটুখানি আবেগ আর অনেকখানি মমতা। এখানে প্রতিটি ইলিশ একটি গল্প হয়ে স্রোতের মতো বয়ে চলে যায়।